শুভ সকাল বন্ধুরা, ঘরকন্যা হেসিলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে সোমবার। সোমবারের সকাল এখন ওই 6:30 মতন বাজছে। সকালে উঠে জানলাটা খুলে দিলাম আর আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, মানে চুলটা একটু রাত্রেবেলায় অগোছালো হয়ে যায়, সেই চুলটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর বেটু আমার এদিকে এখনো ঘুমিয়ে আছে, একটু পরে ওকে তুলবো। ওর 7:30 থেকে স্কুল, তো স্কুলটা যেহেতু খুবই কাছে সেই জন্য স্কুলটা আমরাই দিয়ে আসি, যদিও গাড়ি করা আছে, কারণ আসার সময়টা একটু প্রবলেম হয়, সেই জন্য আসার সময়টা গাড়িতেই আসে। আর সকালবেলায় উঠে পরে আমি এখানে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ কি বলতো, রাত্রেবেলাতে আমাদের এই জানলাটা খুলে দিলে জানলার পাশে দুটো হ্যালোজেন লাইট আছে বড় বড়, সেই হ্যালোজেন লাইট গুলো থেকে এত পরিমাণে পোকা ঢোকে যে পুরো ঘরটা প্রায় পোকাতে ভরে যায়। তো সেই জন্য আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তারপরে আমি ফ্রেশ হয়ে পরে এখন এই সোফাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। রাত্রেবেলা যেহেতু বসা হয়, আর বাচ্চা থাকলে যা হয় আর কি, সোফাগুলো পুরো অগোছালো হয়ে যায়, তো সেই জন্য এগুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় যদি একটু সময় বার করে এই ডেলি ক্লিনিং এর কাজগুলো করে নেওয়া যায়, তাহলে খুব সহজে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তো অনেকেই বলে যে বাচ্চা থাকলে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এটা কিন্তু একদমই ভুল কথা। কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে নিজের উপর, তুমি নিজে কতটা ঘর পরিষ্কারের জন্য সময় দিতে পারছো। হ্যাঁ, বাচ্চা থাকলে সব দিকটা ম্যানেজ করা হয়তো একটু ডিফিকাল্ট হয়, কিন্তু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন মানে থাকা যাদের অভ্যেস আছে, তারা বাচ্চা থাকুক বা না থাকুক কখনোই এইভাবে অগোছালো বা নোংরা অবস্থায় থাকতে পারবে না। তো আমি এই যে সেন্টার টেবিলটা আছে সোফার সামনে, সেটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমার রাস্তার সামনে ঘর, সেজন্য প্রায় প্রতিদিনই আমাকে ডাস্টিংটা করতে হয়। একদিন বা দুদিন অন্তর ডাস্টিং করলে পুরো ধুলো বসে যায়। তো সেই জন্য ডাস্টিং গুলো এই সকাল দিকে যদি সময় পাই, এই সকাল দিকটাতে করে নেওয়াটাই আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়। আর এই যে ফুলদানি গুলো আছে, এই যে ছোটখাটো জিনিসগুলো আছে, এগুলো ডাস্টিং করতে কিন্তু খুব বেশি যে সময় লাগে সেটা লাগে না। হার্ডলি যদি 8 ঘন্টা সময় দেওয়া যায়, তাহলে ঘরের যে এই জিনিসগুলো আছে সেগুলো সুন্দরভাবে ডাস্টিং করা যায়, ঘরদোরও পরিষ্কার থাকে। আর দেখবে বন্ধুরা, ঘরদোর যত পরিষ্কার থাকবে তত নিজের মনের মধ্যে না পজিটিভিটি থাকবে। ঘরদোর অগোছালো থাকলে কখনো নিজের মনের মধ্যে সেই পজিটিভ এনার্জিটা থাকে না, বা নিজেরও একটা সবসময় কিরকম লাগে। আর এই যে আমার এই 3 তাকের যে র্যাকটা আছে, সেটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে সকাল দিকটা যখন বাচ্চা ঘুমায়, তখন এই সময়টা যদি এইভাবে মেনটেন করে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে অতটা ঘরদোর নোংরা থাকে না। এই মেনটেন গুলো আমি করার চেষ্টা করি, যদিও সবসময় সেটা সম্ভব হয় না, কারণ অফিস থাকে, বা আরো হয়তো বাচ্চা যেদিন একটু শরীর খারাপ থাকলো, হয়তো অত সকালে উঠতে পারলাম না। তবে নর্মালি আমি চেষ্টা করি যে যে দিনগুলো বাড়িতে থাকছি সেই দিনগুলো বাড়িতেই সম্পূর্ণভাবে দেওয়ার, আর সকালে উঠে এই কাজগুলো একটু করে নেওয়ার। তো যাই হোক, আমার ঘরদোর মোটামুটি সব ক্লিন করা হয়ে গেছে। দেখো পুরো আমার ডাইনিংটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে আমি যাব এখন ছাদে। ছাদের গাছগুলো থেকে একটু ফুল তুলে নিয়ে আসি, তারপরে গোপালকে উঠাবো। আর দেখো এই নয়নতারা ফুলগুলো কি সুন্দর হয়েছে। আর এই অপরাজিতা গাছগুলোতে কড়ি এসছে, কিন্তু এখনো ফুল হয়নি। আর এই সাদা টগরগুলো ফুটেছে। তো সকালবেলায় গোপালকে ওঠানোর জন্য অল্প কয়টা ফুল দিলেই হবে। আর নিচের আমাদের সিকিউরিটি যিনি দাদা আছেন, উনি আমাদেরকে মানে মেন পুজোর যে ফুলটা, সেই ফুলটা দেয়। আর এখানে দেখো জবা গাছগুলোতে কত কড়ি এসছে। আর কালকে আমি যেহেতু ছিলাম না, সেই জন্য জবা গাছে কড়ি এসেছিল, কিন্তু জবা ফুলগুলো তোলা হয়নি। তো এই দেখো বন্ধুরা, সকালবেলা আমি গোপালকে তুলে দিয়েছি। গোপালকে আমি সকালবেলায় ঘুম থেকে তোলার পরে গোলাপ জল দিয়ে পরে মুখটা মুছিয়ে একটা কাঁচা বস্ত্র পরিয়ে দিই। আর মাখন আর মিষ্টির ভোগ দিতাম, কিন্তু এখন যেহেতু গরম সেই জন্য মাখনটা গলে যাচ্ছে, তাই এখন শুধু মিষ্টিরই ভোগ দিই। এরপর আমি খেয়ে নেবো চা। সকালবেলা আমি দুধ চাই খাই, কারণ লাল চা খেতে আমার ভালো লাগে না। যদিও জানি যে লাল চা খাওয়া শরীরের জন্য ভালো, কিন্তু তবুও মানে কি বলতো বন্ধুরা, অভ্যাস হয়ে গেছে। আর আমি না ভীষণ পরিমাণে চা লাভার আছি,
তো তোমরা কে কে আমার মতন চা লাভার আছো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। তো চাটা এদিকে চাপিয়ে দিচ্ছি। আর ইন্ডাকশনে চা চাপানোর একটা সুবিধা কি বলতো, ইন্ডাকশনে চা চাপিয়ে পরে একটু কমিয়ে দিলে পরে আর কোনো ব্যাপার নেই। আর গ্যাসে চাপালে যেমন ফুটতে অনেকটা সময় লাগে আর গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানে আমি আজকে বেটুকে টিফিনে দেবো সুজির উপমা। তো সেই জন্য আমি বাদাম ভেজে নিচ্ছি, এরপরে আলুগুলোকে ভেজে নিচ্ছি ছোট ছোট করে, একদম আলুগুলোকে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর উপর থেকে দুটো কারি পাতা দিয়ে দিলাম। আর এরপরে একটু সামান্য নুন দিয়ে দিলাম আর একটু খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর যেহেতু বাচ্চার খাবার, আমি বাচ্চার খাবারে পিঙ্ক সল্টটাই বেশি পরিমাণে ব্যবহার করি, বাচ্চার খাবারে অন্য কিছু মানে সল্ট আমি ব্যবহার করি না। আর সুজিগুলোকে আমি চেলে রেখেছিলাম, তো সুজিগুলোকে দিয়ে দিলাম। আর এরপর সামান্য কিশমিশ দিয়ে দিলাম। আর যেহেতু বাচ্চার জন্য করছি সেই জন্য আমি এখানে ব্যবহার করছি গুড় পাউডার, জেগারি পাউডার। তো তোমরা এখানে চিনিও দিতে পারো গুড় পাউডারের জায়গায়। সবকিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে পরে এটাকে বানিয়ে নিলে হয়ে যাবে। এটার মধ্যে তোমাদের বাচ্চারা যদি সবজি খেতে পছন্দ করে তাহলে তোমরা সবজিও দিতে পারো, কিন্তু আমার বেটু সবজি যেহেতু খায় না সেজন্য আমি আর সবজি কিছু দিলাম না, শুধু আলু দিয়েই বানালাম। যদিও সুজি খুব একটা পছন্দের খাবার নয়, কিন্তু কি বলতো ওর শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য ওকে আমি মানে ভারী খাবার কিছু দিলাম না। বেটুকে স্কুলে ছেড়ে চলে এসেছি আর দেখো ঘরের হচ্ছে এই অবস্থা। কারণ বেটুকে ওঠানোর পর না আমার আর কোনো কাজকর্ম কিচ্ছু হয় না, মানে ওকে স্কুলে ছাড়া পর্যন্ত। এবার ওকে স্কুলে ছেড়ে এসে আমি একটু বসছি, এখন আমি খেয়ে নিচ্ছি একটু জুস, ওই রিয়েলের যে জুস গুলো হয় সেই জুস গুলো। কারণ এত পরিমাণে গরম আছে, ওকে হেঁটে হেঁটে স্কুল ছাড়তে গেছি তারপরে এসছি সেই জন্য। এরপরে আমি ঘর ক্লিনিং এর কাজে লেগে পড়েছি। এখানে চাদরটাকে মানে এই চাদরগুলো এসি চললে পরে তো চাদর নিতেই হয়, তো সেই চাদরগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর বেটুকে চাদর দিই, যদিও মানে ভোরের দিকে এসিটা অনেকটাই ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমাদেরকেও চাদর নিতে হয়। আমাদের চাদরগুলো বাবা গুটিয়ে দিয়ে গেছে, আর বেটুর চাদরটা যেহেতু বেটু ঘুমাচ্ছিল সেই জন্য গোটানো হয়নি, ওটা গুটিয়ে দিলাম। আর দেখো আমার এই জানলার পাশে যে টাইম ফুলের গাছগুলো আছে সেই টাইম ফুলের গাছগুলোতে কত ফুল এসছে। আর এখানে চাদরটাকে আমি একটা কুশনের যে কাভার আছে এই কুশনের কাভারের মধ্যে ভাঁজ করে রেখে দিচ্ছি। আগে জানো তো চাদরটাকে আমি এইভাবে তিনটে চারটে চাদর থাকে, কারণ তিনজনা তিনটে আমরা চাদর নিয়ে প্লাস একটা এক্সট্রা চাদর রাখা থাকে, কারণ বেটু না একটা চাদরের ওপর শুয়ে যায়, সেই জন্য একটা এক্সট্রা চাদর রাখা থাকে যাতে মানে ওর শুয়ে গেলে আর একটা চাদর ওর গায়ে দেওয়া যায়। চারটে চাদর পুরো বিছানায় অগোছালো হয়ে থাকতো। তারপরে এই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমি এই একটা সুন্দর ট্রিক্স পেয়েছি, একটা কুশন কাভারের মধ্যে আমি চাদরগুলোকে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তাতে কি হয়, দেখতেও সুন্দর লাগে আর চাদরগুলো মানে বোঝাও যায় না যে এটার ভেতরে চাদর আছে, এটা পুরো একটা কুশনের মতন দেখতে লাগে। এরপরে বিছানাটাকে একটু ঝেড়ে নেব। রাত্রেবেলা আমি বিছানার পুরো চাদর ঝেড়ে পরে তারপরে আমরা শুই, তো সেই জন্য আর সকালবেলা বিছানার চাদরটাকে ঝেড়ে পরে তুলি না, খালি জিনিসগুলোকে একটু নামিয়ে পরে এরপরে এরকম প্লেন ঝাড়ু দিয়ে পরে বিছানাটাকে ঝেড়ে নিই। আর বন্ধুরা বাচ্চাদের ঘরে তুমি যতই ভালোভাবে বিছানা পরিষ্কার করে রাখার চেষ্টা করো না কেন, বিছানা অগোছালো হবে। আর যখন আমি বিছানা ঝাড়ি না, বিছানার ওপরের এই যে মানে আমার যে খাটটা ডিজাইনটা, বিছানার ওপরে বেশ কিছু জিনিস রাখার মতন জায়গা আছে। এতে একটা সুবিধা হয় ঠিকই, কি যে জিনিসগুলো যেমন জলের বোতল বলো বা ফোন বলো, ফোনটা উপরের দিকে রেখে দিই, তো এই জিনিসগুলো চট করে হাতের কাছে পাওয়া যায়। কিন্তু তেমন একটা অসুবিধা হচ্ছে এগুলোকে না ডেইলি ক্লিন করতে হয়, না হলে না মানে পুরো ধুলো পড়ে যায়। আর যেহেতু আগেই বললাম রাস্তার দিকে ঘর, সেই জন্য তো আমার ঘরে ভীষণ ধুলো পড়ে। যাই হোক এগুলোকে সব আমি ক্লিন করে নিচ্ছি, এরপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব। আর বিছানার পাশে যে সাইড টেবিলটা আছে এই সাইড টেবিলটাকেও ক্লিন করে নিচ্ছি। এই ছোট ছোট ভাবে যদি মানে একসঙ্গে সবকিছু ক্লিন করে নেওয়া যায় তাহলে মোটামুটি পুরো বেডরুমটাই ক্লিন হয়ে যায়। আর যদি তুমি একটু ধুলো পড়তে পড়তে ক্লিন করে নাও না, তাহলে দেখবে সেইটা বেশি কষ্টও হয় না ধুলোগুলো পরিষ্কার করতে। কিন্তু যদি বেশ অনেকদিন পরে ধুলোর একদম পুরো প্রলেপ পড়ে যাওয়ার পরে ক্লিন করো তাহলে পুরো ধুলোটা ওঠেও না আর জায়গাটাও দেখতে বাজে লাগে। সেই জন্য
মানে ডেলি ক্লিন করার হ্যাবিট থাকলে তো খুবই ভালো। যদি ডেলি পসিবল নাও হয় তাহলে কমসে কম সপ্তাহে 3 থেকে 4 দিন তো ক্লিন করা বাড়ির ফার্নিচার অবশ্যই দরকার। তো আমি এই হ্যাবিটটা মেনটেন করার চেষ্টা করি। আর আমার তো মোটামুটি প্রায় ডেলি ক্লিন করতে হয়, কারণ কি হচ্ছে যে যেহেতু আমার বললাম বেড সাইডে একদম রাস্তার ধারে ঘর। তো এই দেখো বন্ধুরা, আমার বেডরুমটা পুরো ক্লিন হয়ে গেছে। আর এই দেখো এখানে ডালিয়া রান্না করব। তো দেখলাম যে ডালিয়ার কৌটোটাতে না পুরো ধুলো পড়ে আছে, তো ডালিয়াটাকে একটা জায়গায় রেখে দিয়ে পরে আমি ডালিয়ার কৌটোটাকে ধুয়ে নিলাম। আর এই জিনিসটা আমি যদি রেখে দিতাম যে থাক এই ডালিয়াটা খালি হবে তারপরে আমি ডালিয়ার কৌটোটাকে ধোবো, তাহলে না এটা আরো ধুলো পড়তো আর এটা জিনিসটা হতো না। তো সেই জন্য যখন দেখলাম না ধুলো পড়ে গেছে, সেটাকে আমি চট করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম। এইভাবে যদি পরিষ্কার করার হ্যাবিটটা তৈরি হয় তাহলে পরে ঘরদোর কখনো নোংরা হবে না। আর এইদিকে আমার ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে। ঠাকুরের কাপড় মানে গোপালের কাপড়গুলোকে কেচে পরে আমি ওখানে জানলায় শুকোতে দিয়েছি। আর এইদিকে আমি এখন পুজোয় বসবো। ওই যে বলেছিলাম তোমাদেরকে সিকিউরিটি দাদা আমাদেরকে ফুল দেয়, তো এই যে সিকিউরিটি দাদা এত ফুল দিয়েছে। আর সঙ্গে আমি কিছু আকন্দ ফুল নিয়ে এসেছি, আজকে যেহেতু সোমবার সেই জন্য ভোলে বাবার চরণে দেওয়ার জন্য আমি কিছু আকন্দ ফুলও তুলে নিয়ে এসেছি। আমি সোমবার দিনকে ভোলে বাবাকে একটা আকন্দ ফুলের মালা দেওয়ার চেষ্টা করি, তো সেই জন্য বেশি করে একটা আকন্দ ফুল নিয়ে এসেছি। আমাদের এই নিচেই আকন্দ ফুল পাওয়া যায়, খুব বেশি যে দূরে আমাকে আকন্দ ফুল তুলতে যেতে হয় সেটা নয়। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, একটু তোমাদের উপকৃত মনে হয়, তাহলে ভিডিওটাকে লাইক করে পাশে থাকবে। আর এখানে আমি তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি। এখানে আমার দুটো তুলসী গাছ আছে। তো তোমরা হয়তো ভাবতে পারো যে দুটো তুলসী গাছ কেন, এখানে একটা কৃষ্ণ তুলসী একটা রাধা তুলসী। তো গোপালের পুজোতে কৃষ্ণ তুলসীটাই আমি মেনলি দিই, যদিও সবসময় কৃষ্ণ তুলসী গাছটাতে অনেক বেশি পাতা থাকে না, সেই জন্য কখনো কখনো রাধা তুলসীরা থেকেও নিই। তবে কৃষ্ণ তুলসী পাতা দিয়ে গোপালের বেশি পুজো হয়। আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকের মতো সকলকে টাটা, বাই বাই। সকলে খুব ভালো থাকবে। আমার থেকে বড় যারা ভিডিওটা দেখছেন তারা আমার প্রণাম নেবেন, আর ছোট যারা দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতন এখানে শেষ করছি। সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইটুকু অনুরোধ রইল।